Assalamu alaikum, my dear students. How are you? Hope you all are well. I'm also well. I am Muhammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration, Mohammadpur, Kendriya College, Dhaka. Today, I'm going to taking a class of BBA third year, fourth year, 7th semester, and my assigned course is Management Accounting, and today's topic is Income Measurement under Direct Costing and Absorption Costing. প্রিয় ছাত্রছাত্রীরা, বিগত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে কস্ট বিহেভিয়ার এর আলাপ আলোচনা করেছিলাম। আজ আমি নতুন একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই চ্যাপ্টারটির নাম হলো ইনকাম মেজারমেন্ট আন্ডার ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। দেখো, আমরা কি বলবো? ইনকাম মেজারমেন্ট আন্ডার ডিরেক্ট কস্টিং অ্যান্ড absorption costing. এই ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডে কিভাবে আমরা ইনকাম মেজারমেন্ট করব, আয় ক্যালকুলেশন করব, এই বিষয়টা আমরা দেখব এই চ্যাপ্টারের মাধ্যমে। যে আমি প্রথমে আসবো ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং, আসলে এই দুটি জিনিসটা কি। ডিরেক্ট কস্টিং হলো যেটাকে প্রত্যক্ষ ব্যয়, বা এটার আরেকটি নাম আছে, এটাকে ভেরিয়েবল কস্টিং বলে। যে ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশনটা হলো গ্রসন ব্যয়, বা এখানে উৎপাদন ব্যয় নির্ধারণের প্রক্রিয়া এক রকমের, আর ডিরেক্ট কস্টিংয়ের উৎপাদন ব্যয় নির্ধারণের প্রক্রিয়া অন্য রকমের। এই দুই ধরনের উৎপাদন ব্যয়ের ফলে যে ঘটনাটি ঘটে, যে উৎপাদন ব্যয় ভিন্ন রকম হওয়ার কারণে আমার ইনকামের পরিমাণটা একটু পরিবর্তন হয়। একই প্রতিষ্ঠান, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়ের হিসাব যদি আমরা ডিরেক্ট কস্টিং অ্যাপ্রোচে আমরা রাখি, তাহলে এক ধরনের উৎপাদন ব্যয় বের হবে। আবার ওই একই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় যদি অ্যাবজর্পশন কস্টিং প্রক্রিয়া যদি আমরা নির্ধারণ করি, তাহলে তার উৎপাদন ব্যয় আবার অন্য ধরনের বের হবে। তো এই সিচুয়েশনে দেখো, আমি একটু দেখব যে কিভাবে আমরা এই উৎপাদন ব্যয়টা নির্ধারণ করব। আমরা যখন ডিরেক্ট কস্টিংয়ে আমরা কাজ করব, দেখো ডিরেক্ট কস্টিংয়ে আমরা উৎপাদন ব্যয় নির্ধারণ করব। ওই সময় আমার উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য দরকার হবে ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড। এই তিনটি জিনিস আমার ডাইরেক্ট কস্টিং মেথডে বা ডাইরেক্ট কস্টিং এর উৎপাদন ব্যয় নির্ধারণে আমার কাজ করাতে হয়। আবার অ্যাবজর্পশন কস্টিং যদি আমরা দেখি, অ্যাবজর্পশন কস্টিং এই প্রক্রিয়াটা যদি আমরা দেখি, এই অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচে আমার উৎপাদন ব্যয় নির্ধারণে আমার নিতে হয় ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে দেখো, ডিরেক্ট কস্টিং মেথডে যখন আমি উৎপাদন ব্যয় নির্ধারণ করব, তখন আমার ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড, দ্যাটস মিনস ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর অ্যাবজর্পশন কস্টিংয়ে আমার উৎপাদন ব্যয় নির্ধারণে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই চারটি উপাদান প্রয়োজন পড়ে। তাহলে দেখো, ডাইরেক্ট কস্টিংয়ের উৎপাদন ব্যয় নির্ধারণে আসে তিনটি উপাদান, অ্যাবজর্পশন কস্টিং মেথডের উৎপাদন ব্যয় নির্ধারণে আসে চারটি উপাদান। এই অবস্থায় যদি আমরা একটু উদাহরণস্বরূপ যদি আমরা ধরে নেই, ধরো কোনো একটা উৎপাদন প্রক্রিয়ার ম্যাটেরিয়াল খরচ হলো 10 টাকা,
লেবার খরচ হলো ধরো 12 টাকা, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণটা হলো 8 টাকা, তাহলে এখানে কত টাকা দাঁড়ালো দেখো, 30 টাকা উৎপাদন ব্যয়, ম্যানুফ্যাকচারিং কস্ট বা উৎপাদন ব্যয় 30 টাকা দাঁড়াবে। একইভাবে যদি অ্যাবজর্পশন কস্টিং মেথডের দিকে যদি দেখি, তাহলে এখানে ম্যাটেরিয়াল ধরো 10 টাকা, লেবার হলো 12 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 8 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যদি হয় 5 টাকা, তাহলে দেখো এর উৎপাদন ব্যয় হলো 35 টাকা। তার মানে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ধারণে আমরা যদি ডিরেক্ট কস্টিং মেথড ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ওই পণ্যের উৎপাদন ব্যয় হবে 30 টাকা, আর ওই একই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ধারণে যদি অ্যাবজর্পশন কস্টিং ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তার উৎপাদন ব্যয় দাঁড়াবে 35 টাকা। এই যে এই 30 টাকা উৎপাদন ব্যয় ধরে যদি আমি একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমার যে নেট ইনকাম বের হবে, আর 35 টাকা উৎপাদন ব্যয় ধরে যদি আমি নেট ইনকাম বের করি বা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, তাহলে কিন্তু একই নেট ইনকাম বের হবে না। তাহলে একই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়ের হিসাব যদি দুইটা প্রক্রিয়ার মাধ্যমে করি, তাহলে এইভাবে একটি নেট ইনকাম বের হবে, এবং অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচে আমার আরেকটি নেট ইনকাম বের হবে। এই দুই ধরনের কস্টিং অ্যাপ্রোচে কিন্তু আমার দুটি নেট ইনকাম বের হবে, যার কারণে আমার উৎপাদন ব্যয়ের ভিন্নতার কারণে আমার নেট অপারেটিং ইনকামটা ভিন্ন হবে। তাই আমার এই চ্যাপ্টারকে আমরা এখানে অবহিত করেছি ইনকাম মেজারমেন্ট আন্ডার ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, যে হাউ উই মেজার আওয়ার ইনকাম অ্যাকর্ডিং টু ডিরেক্ট কস্টিং অ্যাপ্রোচ অর অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ। এই আমাদের এই চ্যাপ্টারের করণীয়টা হলো এই ডাইরেক্ট কস্টিং মেথডে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করে নেট ইনকাম বের করব, আবার অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করে আবার একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করে নেট ইনকাম বের করব। এই দুটি কস্টিং মেথডের নেট ইনকাম ভিন্ন হবে। একই প্রতিষ্ঠান দুইভাবে হিসাব করলে দুই ধরনের নেট ইনকাম, এতে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর আজ। অ্যাকাউন্টিং এর দিক থেকে বিশ্লেষণ করলে আমরা বলবো দুটি নেট ইনকামই আমাদের জন্য কারেক্ট। তবে এই নেট ইনকাম ডিফারেন্স কেন হয়, এই ডিফারেন্সটাকে একটু ব্যাখ্যা করতে হয়। এই ব্যাখ্যা করার জন্য আলাদা একটা স্টেটমেন্ট তৈরি করতে হয়, ওটার নাম হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমি যখন উৎপাদন আলাদা আলাদাভাবে নির্ণয় করে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, তখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করার পদ্ধতিটি কি হবে, আমাদের ফরম্যাটটা কি হবে, আমি এখন এই দুটি মেথডের ফরম্যাট আমি তোমাদেরকে একটু করে দেখাবো। আমি যখন ডিরেক্ট কস্টিংয়ে আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, তখন ফরম্যাটটা কেমন হবে তোমরা সবাই একটু খেয়াল করবা। প্রথমে লিখবা এখানে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং ডাইরেক্ট কস্টিং অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাকে প্রথমে কি লিখতে হবে, সেলস। দেখো সেলস থেকে আমাকে মাইনাস করতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। একটু আন্ডারলাইন করে নেব, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখানে সর্বপ্রথম আমি নিয়ে আসব ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট মানে উৎপাদন ব্যয়, যে ইতিপূর্বে আমি যে হিসাবটা দেখিয়েছিলাম ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ওইটি। এর সঙ্গে যোগ করব হলো ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুত পণ্য। এখান থেকে আমি বিয়োগ করব হলো এন্ডিং
ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য, এটি বিয়োগ করে আমি যেটা পাবো এটার নামই হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে যেটি পাবো তার নাম হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি বিয়োগ করব ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বিয়োগ করে যেটি পাবো তার নাম হবে হলো কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি যেটা মানে কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাকে আবার বিয়োগ করতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি? একটি হলো ফ্যাক্টরি ওভারহেড, এরপরে হলো মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিয়োগ করে যেটি পাবো তার নাম হলো নেট অপারেটিং ইনকাম। এই হলো ডিরেক্ট কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্ট তৈরি করার ফরম্যাট। এবার আমি অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমি ইনকাম স্টেটমেন্টটি তৈরি করব। একইভাবে আমরা দুটি কলাম দিয়ে ছক রেডি করব। আমরা লিখব ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখন আমরা আবার ফরম্যাট তৈরি করব। প্রথমে শুরু করব সেলস দিয়ে। সেলস থেকে আমি মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড। দেখো আগেরটাই ছিল ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বাট এবার শুধু কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডে প্রথমে নিয়ে আসব ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট তার মানে হলো উৎপাদন ব্যয়। এর সঙ্গে যোগ করব ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি যোগ করলাম। এরপর এখান থেকে বিয়োগ দেব এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করে যেটা পেলাম এটির নামই হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে যেটা পাবো তার নাম হবে গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। এখান থেকে আমরা বিয়োগ করব হলো মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ
মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো আমরা এখন বিয়োগ করব। এর মধ্যে একটা থাকবে হলো ভ্যারিয়েবল, আরেকটা হলো ফিক্সড। বিয়োগ করে যেটি পাবো তার নাম হবে নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকাম। এখানে যে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করবো, গ্রস মার্জিন না লিখে এটা গ্রস প্রফিট লিখি, সুন্দর লাগবে না। তাহলে দেখো আমার ডিরেক্ট কস্টিং এর ইনকাম মেজারমেন্টটা দেখলাম, অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম মেজারমেন্টটা হলো যে আমরা এইভাবে তৈরি করব। এখন যে বিষয়টা হলো যে ডাইরেক্ট কস্টিং এর নেট অপারেটিং ইনকাম আর অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকাম সমান হবে না। এই দুটি নেট ইনকাম অসমান হবে, দুটি পার্থক্য আসবে। এখানে পার্থক্য দুটাকে এক্সপ্লেইন করতে হবে, এটাকে ব্যাখ্যা করতে হবে। এই জন্য আবার আরেকটি স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হবে। সেই স্টেটমেন্টের নাম হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তৃতীয় স্টেটমেন্টটা হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। টাকার কলাম একটি দিয়ে উপরে লিখব রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করব হলো, প্রথমে লিখব নেট অপারেটিং ইনকাম NOI আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী আমার অপারেটিং ইনকাম কত। তারপর লিখব নেট অপারেটিং ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং। ডাইরেক্ট কস্টিং এর নেট অপারেটিং ইনকামটা বের হয়ে যাবে। এই অ্যাবজর্পশন থেকে ডাইরেক্টের নেট ইনকামটা বিয়োগ করার পর যেটি পাবো তার নাম দিব হলো ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। আমার ডিফারেন্স যেটা আছে এটা আমাকে এক্সপ্লেইন করতে হবে, এটাকে আমরা ক্লোজ করে দেব। এরপরে আমরা ডিফারেন্সটাকে কিভাবে এক্সপ্লেইন করব, লিখব চেঞ্জ ইন ইনভেন্টরি। ইনভেন্টরি পরিবর্তন, এটা কিভাবে এন্ডিং মাইনাস ওপেনিং। এন্ডিং থেকে ওপেনিংটা বিয়োগ করব। ইন অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর এন্ডিং ওপেনিং বিয়োগ করে ফিগারটা আমরা এখানে লিখব। তারপরে ইন ডাইরেক্ট কস্টিং, একটা থেকে আরেকটা বিয়োগ করে আমরা আবার এখানে এন্ডিং ওপেনিং বিয়োগ করে লিখব। ডিফারেন্স করলে যেটা পেয়ে যাব তার নামই, এটা অলরেডি এই ডিফারেন্সের সঙ্গে এই ডিফারেন্সটা মিলে যাবে, এটার নাম হবে ডিফারেন্স এক্সপ্লেইনড। এভাবে আমরা এই অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং এর অঙ্কটি আমরা সমাধান করব। প্রত্যেকটা অঙ্কই আমাদের এরকম তিনটি ধাপে করতে হবে। প্রথমে অ্যাবজর্পশন কস্টিং বা ডাইরেক্ট কস্টিংয়ে আমরা নেট ইনকাম বের করব, তারপরে আমরা এটি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করব। ডিয়ার স্টুডেন্টস, এই ফরম্যাটটা তোমরা খুব ভালোভাবে একটু খাতায় তুলে রাখবা, এটি তোমাদের কাজে আসবে। আমরা ক্লাসরুমে যখন ক্লাস করাবো তখন এই ফরম্যাট অনুযায়ী আমরা কাজ করব, কোনো অঙ্ক এই ফরম্যাটের বাইরে নয়। তো সবাই মনোযোগ সহকারে এই ফরম্যাটটি তুলে নিও, আর সবাই নিরাপদে থেকো, ভালো থেকো। আগামীতে আবার নতুন একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।